জুলিয়া যখন শাওয়ার নিতে যায় তখন তার ফোন বাজছিল। আর মু এদিকে খেয়াল করছিল তার ফোনে কে কল করছে। সে মনে করে হয়তো জিন কল করছে, কিন্তু দেখতে পায় পিচ্চি বাচ্চা। তখন সে মনে মনে ভাবে, কি এই ছেলেটা কি জিনের বাচ্চা? এটা কিভাবে সম্ভব? তারপর আমরা জুলিয়াকে আসতে দেখি। সে বলে, আপনার কল এসেছিল। জুলিয়া বলে, ধন্যবাদ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, দেখি কার কল। তখন সে বলে, আপনার বাচ্চা হবে। জুলিয়া তখন বলে, হ্যাঁ, আমার ছেলে কল করেছিল। তখন সে জিজ্ঞাসা করে, ও, ওই ছেলেটা কি জিনের ছেলে? জুলিয়া বলে, তুমি এইসব কি বলছো? জিনের ছেলে মানে? আমার ছেলে তো গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে। তখন মু বলে, ও আচ্ছা, তাহলে আমি যে পিচ্চি বাচ্চার পিকচার দেখলাম ওইটা কার? তখন সে বলে, ও, ও তো আমার ছোট ছেলে, তার বয়স 5 থেকে 7 হবে। তখন মু বলে, তার মানে এ জিনের বাচ্চা? জুলিয়া তখন বলে, স্টপ স্টপ, কি বলছো এইসব? কেন সে জিনের বাচ্চা হতে যাবে? তুমি এইসব কি বলছো? তখন সে বলে, আমি কি বলছি? আপনি জিনের ওয়াইফ না? তখন মহিলাটি বলে, কে বলেছে আমি জিনের ওয়াইফ? আমি জিনের ওয়াইফ হতে যাব কেন? তোমার কি মনে হয় আমার এজ কত? তখন সে বলে, আপনার এজ 32 হবে। তখন জুনিয়া বলে, যে কি বলছো, আমার এজ 32 না, আমার এজ 52। তখন সে বলে, আপনাকে দেখে তো মনেই হয় না আপনি 52 এর মহিলা। জুলিয়া তাকে একটি রুমে নিয়ে যায় আর বলে, তুমি কি মুন? তখন সে বলে, হ্যাঁ, আমি মু। তখন সে তাকে বলে, এই যে তোমার পিকচার, এইভাবেই আমি তোমাকে চিনি। আর আমি ভাবছিলাম যে তুমি হচ্ছ মু। আর ছোটবেলা থেকে সে হয়তো তোমার এই ছবিটি আঁকড়ে ধরে বেঁচে আছে। মু তখন জিজ্ঞাসা করে, আপনি কে? মহিলাটি বলে, আমি হচ্ছি তার ডক্টর। যখন সে অ্যাক্সিডেন্ট করে তখন আমি কানাডায় ছিলাম। কানাডা থেকে লিন আমাকে এখানে নিয়ে আসে। তারপর থেকে আমি তার চিকিৎসা শুরু করে দেই। চিকিৎসা শুরু করার সূত্রে আমি ভেবেছিলাম হয়তো আমি থাইল্যান্ডে থাকবো। তারপর সে চায়না শিফট হওয়ার কারণে আমাকেও এখানে আসতে হয়। সে এখানেই আছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর 2 বছর তার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। তারপর থেকেই আমি তাকে ফিজিক্যালি ট্রেনিং দিয়ে আসছি। তাছাড়াও সে মেন্টালিও অসুস্থ ছিল। বারবার শুধু মুন মুন বলতো। আমি মনে করতাম হয়তো চাঁদ বলতো, কিন্তু পরবর্তীতে জানতে পারি মু একটি মেয়ের নাম। আর তোমার সম্পর্কে সবকিছু জানার পর আমি সিদ্ধান্ত নেই যে তার চিকিৎসা আমি করব। কারণ একা তো একটি লোককে ছেড়ে দেওয়া যায় না, তাই না? যদি ছেড়ে দিতাম তাহলে সে আর হয়তো জীবিতই থাকতো না। তারপর থেকে আজ পর্যন্ত আমি তার সাথেই আছি, তার গেস্ট রুমে থাকি। মু এখানে বিষয়গুলো যখন বুঝতে পারে তখন তার অনেক বেশি খারাপ লাগে। মু এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। কেন জানি না তার অনেক বেশি খারাপ লাগছিল জিনের জন্য। তখনই জুনিয়র ফোনে জিনের কল আসে। মু তখন তাকে স্টপ থাকার কথা বলে, সে যে এখানে এসেছে এটা যাতে সে না বলে। তখন জিন তাকে বলে যে, আপনি কি কানাডা চলে যাবেন? তখন সে বলে, হ্যাঁ, তুমি যদি তোমার খেয়াল রাখার মতো কাউকে পেয়ে যাও তাহলে অবশ্যই আমি কানাডা চলে যাব। তখন জিন বলে, আপনি চলে যান, আমি আমার খেয়াল রেখে নিব। তখন জিনিয়া বলে, আমার ছেলের গ্র্যাজুয়েশন ডে, আমার যাওয়ার কথা, কিন্তু তোমাকে ছেড়ে যাব কিভাবে? তুমি কাউকে নিয়ে আসো তারপর চলে যাব। মু তারপর তার বাসায় চলে যায়। মনে মনে ভাবতে শুরু করে, তার ফ্যামিলি তাকে অনেক মিথ্যে কথা বলেছে। এতদিন যাবৎ সে এত কিছু সহ্য করে এসেছে, সে জানতেও পারেনি জিনের পরিস্থিতি। জিন কতটা কষ্টে ছিল। সে চলে যায় এয়ারপোর্টে। সে থাইল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নেয় সবকিছু জানার জন্য, যে কি হয়েছিল জিনের সাথে। মেডিকেল যাওয়ার পর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তাকে সব রিপোর্টগুলো দিয়ে দেয়, যাতে সে তার মেডিকেল কন্ডিশন জানতে পারে। এগুলো মূলত জিনিয়ার কারণেই সম্ভব হয়েছিল, কারণ জুলিয়া যদি না বলে দিত তাহলে কেউই তাকে এইসব দিত না। মনে পড়ে ওই দিনের কথা, যেদিন জিন বলেছিল সার্জারির পর নিজের ফ্যামিলির মানুষের প্রয়োজন হয়, ফ্যামিলি থাকলে সবকিছুই পসিবল। তখনই মুয়ের কাছে জিনের কল আসে। জিন তাকে বলে, আচ্ছা, তোমার সাথে আমার দেখা করার প্রয়োজন ছিল, তুমি কি দেখা করতে পারবে? তখন মু বলে যে, না, আমি এই উইকে বিজি রয়েছি। তখন সে বলে, তোমার জন্য আমার কাছে কিছু গিফট রয়েছে, ওইগুলো দেওয়ার ছিল। মু বলে, এখন না, সামনের সপ্তাহে তুমি যদি চাও তাহলে আমরা ওয়াকে যেতে পারি। তখন সে বলে, হাঁটতে যেতে হবে? মু বলে, হ্যাঁ, হাঁটতে যেতে হবে। জিন বলে যে, হাঁটা ছাড়া অন্য কিছু করলে হয় না? তখন মু বলে, তুমি যদি চাও না তাহলে আমাদের দেখা করার প্রয়োজন নেই। জিন বলে, আচ্ছা, তাহলে নেক্সট উইক আমি তোমার বাসার সামনে যাব। তারপর আমরা দুইজন হাঁটার জন্য বের হব। মু বলে, আচ্ছা। মু বলে, আচ্ছা, তাহলে নেক্সট উইক দেখা হচ্ছে। এইভাবেই তাদের নেক্সট উইক চলে আসে। মুয়ের বাসার সামনে ছিল জিন। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মু তার সামনে চলে আসে।
মৌ এসে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি কি ছোটবেলায় বেশি দেখতে সুন্দর ছিলাম নাকি এখন বেশি সুন্দরী? তখন জিন কি বলবে বুঝতে পারে না। মৌ বলে, উত্তরটা কিন্তু চাই, উত্তর দিতে হবে। জিন তখন বলে, হ্যাঁ তুমি সবসময় সুন্দরী, নতুন করে সুন্দর হওয়ার মতো কিছু নেই। তুমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত সুন্দর রয়েছো। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। তারা তাদের অতীতের কথা মনে পড়ে। তারা সানসেট দেখার জন্য অনেক চড়ায় উঠতো। এটা ছিল মাউন্টেন। তারা দুইজন যখন যেত তখন মু যেতে পারতো না। মু বারবার বলতো যে আমি আর যেতে পারছি না ভাইয়া। জিন তখন তাকে হাত ধরে নিয়ে যেত আর বলতো, ভাই তো আছি, চিন্তার কোনো কারণ নেই, চল তুই আমার সাথে। এইভাবেই তারা একটু একটু করে সানসেট দেখার জন্য পৌঁছে যেত। আজ আবার তাই এই মাউন্টেনের সামনে তারা চলে এলো। জিন এতগুলো সিঁড়ি দেখে অবাক হয়ে যায়। তারপর সে মুয়ের জন্য একটি ফোন কিনে নিয়ে এসেছিল, ওইটা বের করে তাকে দেখায়। মু বলে, ফোন দিয়ে আমি কি করব? জিন বলে, তুমিই তো বলেছিলে তোমার বয়ফ্রেন্ড নাকি তোমাকে ফোন কিনে দিচ্ছে না, আর তুমি যেহেতু বাহিরে ঘোরাঘুরি করো তোমার তো একটি ফোনের প্রয়োজন আছে। তখন মু বলে, হ্যাঁ আমি তোমাকে যা বলবো সবকিছুই কি তোমার বিশ্বাস করতে হবে? জিন বলে, এখানে বিশ্বাস না করার কি আছে? মু তখন হাসতে শুরু করে পাগলের মতো। তারপর মো তাকে বলে, আচ্ছা তোমাকে একটি প্রশ্ন করার ছিল, করে ফেলি? জিন বলে, কি করবে করো। তখন মো বলে, আচ্ছা একটি কথা বলো, তোমার কি কোনো গার্লফ্রেন্ড রয়েছে বা তুমি কি বিবাহিত? তখন জিন বলে, আমরা হাঁটতে এসেছি, এইসব কথার উত্তর দিতে নয়। মু বলে, কেন? আমি তোমাকে প্রশ্ন করতে পারবো না? তোমার গার্লফ্রেন্ড যদি জানতে পারে তুমি আমার সাথে হাঁটতে এসেছো, সে তো জেলাস ফিল করবে, তাই না? তখন জিন বলে, হ্যাঁ এটা তো তোমার বয়ফ্রেন্ডের ক্ষেত্রেও হতে পারে। আমি যে তোমাকে ফোন কিনে দিয়েছি সেও তো জেলাস ফিল করতে পারে। তখন মু বলে যে না, সে জেলাস ফিল করবে কেন? সে যদি জেলাস ফিল করতো তাহলে আমাকে এতক্ষণে ফোন কিনে দিত, সে তো দেয়নি, তার মানে সে জেলাস ফিল করবে না। জিন বলে, আচ্ছা এখন এইসব ফালতু কথা ছেড়ে চলো আমরা উপরে যাই। তখন মো বলে, না আমি যাব না, আগে বলো তোমার গার্লফ্রেন্ড আছে কিনা। কিন্তু জিন কোনো রেসপন্সই করে না, সে উপরের দিকে সরতে শুরু করে। মো তার পিছে পিছে যায়। বলে, আচ্ছা তুমি তো অনেক দিন যাবত এখানে আছো, তুমি কি প্রতিদিনই এখানে আসো? তখন জিন বলে, না অনেক বছর যাবত এখানে আসা হয় না। মো তখন বলে, কেন? তুমি এতদিন যাবত এখানে রয়েছো তারপরও এখানে আসো না? এটা তো আমাদের পছন্দের জায়গা ছিল, ছোটবেলায় আমরা সবসময় এখানে আসতাম। তখন সে বলে যে এমনিতেই। মু তখন আগে চলে যায়। আর জিনের কষ্ট হতে শুরু করে, সে ভালোভাবে হাঁটতেই পারছিল না, তার ব্যথা শুরু হয়ে যায়। মু বলে, কি করছো, এত পিছে কেন? তখন জিন এমন অ্যাক্টিং করে যে সে পিকচার উঠাচ্ছিল। তখন মু বলে, তোমার কখন থেকে ফটোগ্রাফির শখ জেগে গেল? জিন বলে, অনেক আগেই। মু তখন একটু নিচু হলে তার এই পেন্ডেন্টটি দেখা যায়। মো এটাকে গোপন করার অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে গোপন করতে পারে না। জিন বলে, আমি ওই দিন কফি শপেই এটা দেখে ফেলেছিলাম, তুমি কি এখনো এটা পড়ো? তখন সে বলে, হ্যাঁ আমাদের মধ্যে কম্পিটিশন হয়ে যাক, কে আগে যেতে পারে উপরে। তখন সে বলে যে না, তুমি উপরে যাও, আমি দেখতে চাই তুমি আমার জন্য কতক্ষণ অপেক্ষা করতে পারো। তখন মো বলে, আচ্ছা তাহলে তুমি চলে এসো, আমি তোমার জন্য উপরেই অপেক্ষা করছি। জিন ভালোভাবে হাঁটতেই পারছিল না, সে কিভাবে এত উপরে উঠবে। অনেক কষ্ট করে সে উপরের দিকে হাঁটতে শুরু করে। এক পা দু পা করে সে হাঁটছিল। এদিকে মো হাঁটতে থাকে আর বলতে থাকে যে তুমি কেন এখন পর্যন্ত আমার কাছ থেকে এটা লুকিয়ে রেখেছো, স্বীকার কেন করছো না? জিন তখন আস্তে আস্তে উপরে চলে আসে। মো তখন তাকে বলে, বাস এখন এখানে থামো। আর কতদিন আমার কাছ থেকে সবকিছু গোপন করে আসবে? আমি তোমার বাসায় গিয়েছিলাম, ডক্টর জুলিয়া আমাকে সবকিছু দেখিয়েছে। তারপর আমি থাইল্যান্ড গিয়েছিলাম। থাইল্যান্ড যাওয়ার পর আমি তোমার সব মেডিকেল রিপোর্ট নিয়ে আসি। আমার কাছে সব প্রমাণ রয়েছে। তুমি এতদিন যাবৎ কেন আমার কাছ থেকে এইসব গোপন করে গিয়েছো যে তুমি অসুস্থ? আমাকে বললে কি এমন ক্ষতি হতো তোমার? তখন জিন বলে, আমি চেয়েছিলাম যখন আমি সুস্থ হয়ে যাব তখন তোমাকে খুঁজে নিব। সরি, আসলে আমার ভুল হয়েছে। তখন মু বলে, কেন? ভুল কেন হবে? আমি কি দোষ করেছিলাম যে তুমি সবকিছু আমার কাছ থেকে গোপন করে গেলে? আমি কি তোমার শত্রু ছিলাম? তখন সে বলে, না ঘটনাটি এমন নয়। ঘটনা হচ্ছে তখন তুমি অনেক বেশি ছোট ছিলে। আর তোমাকে যে আমি সবকিছু খুলে বলবো কিভাবেই বলতাম? প্রথম তো আমি জানতামই না আমি বাঁচবো কিনা। ২টা বছর চলে গিয়েছিল আমার মোটামুটি সুস্থ হতে। ২ বছর পর আমি তোমার সাথে দেখা করতে চাই। কিন্তু যখন আমি জানতে পারি যে তোমার সাথে দেখা করলে হয়তো প্রবলেম হতে পারে, তখন আমি চাইনি যে তোমার সাথে দেখা করতে। আমি যখন রিকভার হই তোমাকে পাগলের মতো খুঁজি।
কিন্তু কি করব বলো, তখনও আমি পুরোপুরি সুস্থ হইনি। তাই আমি তোমার সাথে দেখা করিনি। মু এখানে অনেক বেশি কান্না করে আর বলে, তুমি যাই করেছো একদমই ঠিক করোনি। তুমি আমার সাথে দেখা করলেই পারতে, তাহলেই তো সবকিছু আমি জানতে পারতাম। তারপর মু তার বাসায় চলে আসে। বাসায় এসে সে চিন্তা করতে শুরু করে, কেনই বা জিন চায়না এসেছিল? জিন চায়না আসার কারণ কি? তখন সে শুনতে পায় ডক্টর জুলিয়ার কাছ থেকে। তখন সিন চলে আসে জুলিয়ার কাছে। জুলিয়া বলে ২ বছর পর মোটামুটি সে সুস্থ হয়। সিদ্ধান্ত নেয় সে চায়না চলে আসবে। আমরা সবাই অনেক তাকে বোঝাই, কিন্তু সে কোনো কিছুই মানতে রাজি ছিল না। সে বারবার বলছিল মুয়ের সাথে দেখা করার কথা। কিন্তু সে মুয়ের সাথে দেখা করবে কিভাবে? এটা ছিল প্রশ্ন। সানলাইকে বললে, সানলাই বলে যে কিভাবে ম্যানেজ করব? ডক্টর তো তোকে দিবেই না অনুমতি। আর যদি মু তোকে এই অবস্থায় দেখে তাহলে প্রবলেম হতে পারে। জিন বলে, দেখ, যদি সে জানতে পারে যে আমি ভালো নেই তাহলে সে এখানে থেকে যাবে। আমার খবর না পাওয়া পর্যন্ত সে তার মায়ের সাথে দেখা করতে যাবে না। সানলি বলে, ডক্টর কি তোকে ছাড়বে? তখন সে বলে, ডক্টর ছাড়বে কিনা এটা তো জানি না, তবে আমি অফিসারকে দিয়ে সবকিছু ম্যানেজ করে দিব। তখন সানলি বলে যে, তোকে নিয়ে যাওয়াটা কি রিস্কের হয়ে যাবে না? জিন বলে, আমি যখন ওই জায়গায় গিয়ে বসে পড়বো তারপর তুই মুকে নিয়ে আসবি। এর আগে মুকে নিয়ে আসবি না। মৌ যাতে কোনো কিছুই জানতে না পারে। মৌ যাতে জানতে পারে আমি সুস্থ রয়েছি। সে যদি জানে আমি অসুস্থ তাহলে সে কখনোই তার মায়ের জন্য যাবে না। তখন সে রাজি হয়ে যায়, বলে, আচ্ছা আমি সবকিছু ম্যানেজ করে আসছি। ওইদিন মু যখন তার সাথে দেখা করে চলে যায়, তার অবস্থা খুবই খারাপ ছিল। সে মুখে আটকানোর চেষ্টা করছিল কিন্তু পারছিল না, কারণ তার শরীরের কন্ডিশন একদমই ভালো ছিল না। ওঠার চেষ্টা করলে সে নিচে পড়ে যায়। তখনই এখানে সানলে চলে আসে আর তাকে সাহায্য করে, বলে, তুই কেন এত রিস্ক নিতে গেলি? তুই তো রিস্ক না নিলেও পারতি। তখন আমাদের দেখানো হয় ফ্ল্যাশব্যাকে। জিন বলছিল যে, আমি তোমাকে আটকানোর চেষ্টা করতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। তোমাকে হাসি খুশি দেখতে চেয়েছি। ভাবলাম যে তুমি আমার ছাড়াই হাসি খুশি থাকো, আমাকে নিয়ে হাসি খুশি থাকার প্রয়োজন নেই। এদিকে সিন পরিবর্তন হয়, আমরা মুখে দেখতে পাই। মুয়ের কাছে ডক্টরের টেক্সট আসে। ডক্টর জুলিয়া তাকে বলে, তুমি খেয়াল রেখো জিনের প্রতি। জিনের মুভমেন্ট পরিবর্তন হয় কিনা। জিনের মুভমেন্ট যদি পরিবর্তন হয়, তার শরীরের রং পরিবর্তন হয় বা ব্যথায় সে কোনো কিছু অনুভব করে, তাহলে খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবে। কারণ তার এই অবস্থায় এত রিস্ক নেওয়া সম্ভব নয়। সে যদি অসুস্থ হয় তাহলে তাকে বাঁচানো কষ্টের হয়ে যাবে। হ্যাঁ, তাকে দেখে মনে হতে পারে সে সুস্থ, কিন্তু সে এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তারপর মো চলে যায় অফিসে। তখন মো জানতে পারে আজ একটি ফেস্টিভ্যাল রয়েছে। তাই সে সিদ্ধান্ত নেয় জিনকে টেক্সট করবে। জিনকে টেক্সট করে বলে যে, আজ একটি ফেস্টিভ্যাল রয়েছে, আমার ফ্যামিলিতে তো কেউ নেই। তুমি চাইলে তোমার সাথে আমি সেলিব্রেট করতে পারবো। তখন সে মনে মনে বলে, সরি, আমি পারছি না তোমাকে সময় দিতে। তারপর সে মুখে টেক্সট করে জানায় যে, আসলে আমি আজ আসতে পারবো না, আমি কিছুটা বিজি রয়েছি। মু জিজ্ঞাসা করে, কফি শপ কয়টা পর্যন্ত খোলা থাকে? তখন সে বলে, রাত 4টা পর্যন্ত। একথা শুনে সে বলে, আচ্ছা। মু তখন সিদ্ধান্ত নেয় কফি শপে চলে যাবে। এদিকে আমাদের জিনকে দেখানো হয় সে স্যালাইনের স্পিড বাড়িয়ে দেয়, যাতে স্যালাইনটি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। রাতের বেলায় মৌ চলে যায় কফি শপে। তখন জিনের টেক্সট আসলে সে বলে যে, আমি কফি শপে আছি। কফি শপের পিকচার উঠিয়ে দেয়। তখন ভিতরে সে স্টাফদেরকে দেখতে পায়। স্টাফরা কিছু খাচ্ছিল। তখন স্টাফরা তাকে দেখে বলে যে, আরে ম্যাম, ভিতরে আসেন। তখন সে দেখতে পায় স্টাফরা আসলে আঙুর খাচ্ছিল। তখন সে বলে, কি করছো তোমরা? তখন তারা বলে যে, আমরা আসলে আঙুর আর মালটা এনজয় করছিলাম। এগুলো স্যারের জন্য এসেছিল। কিন্তু স্যার তো অসুস্থ, উনার জ্বর হয়েছে, সাথে সর্দি কাশি, যার কারণে উনি এসব খেতে পারছেন না। উনি হসপিটালে আছেন। এটা শোনার পর সে অবাক হয়ে যায় আর বলে যে, কেন, কি হয়েছিল? তখন সে বলে যে, ওইদিন উইকেন্ডে উনি কোথাও গিয়েছিলেন, তারপর অসুস্থ হয়ে ফিরে আসেন। তারপর আমরা মুখে বাহিরে দেখতে পাই। তখনই এখানে জিন চলে আসে। মুখে দেখে সে বলে, তুমি এখানে কি করছো? মু বলে, কি আর করব, তোমার সাথে দেখা করার জন্য এসেছি। আচ্ছা, তোমার কি হয়েছে? কোথায় ছিলে এতক্ষণ? তোমার কি ফিভার হয়েছে? তখন সে বলে, আরে আমি একটু বাহিরে কাজে ছিলাম। সে ফিভারের আনসার করে না। ক্যাফের 2জন স্টাফ এসে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা স্যার, আপনার কি স্যালাইন শেষ হয়ে গিয়েছে? তখন সে তাদের ইশারা দিয়ে মানা করে যে কিছু না বলার জন্য। তখন সে বলে, ও আজ তো উইকেন্ডে, তোমরা এখানে কি করছো? তোমাদের ছুটি, তোমরা চলে যাও। এখানে মন বুঝতে পারে না যে তারা কোন স্যালাইনের কথা বলছিল বা কিসের বিষয়ে কথা বলছিল। এখানে সে যখন বুঝতে পারে যে হয়তো কিছু হয়েছিল, সে হসপিটালে ছিল, তখন সে অনেক বেশি কান্না করে।
তখন আমরা জিনকে দেখতে পাই যে কিনা তার হাতে থাকা ওই স্টেপটি খুলে ফেলে আর তার কাছে যায় আর গিয়ে বলে, তুমি দেখো তো আমার কি জ্বর রয়েছে, যদি জ্বর হয়ে থাকে তাহলে তো তুমি বুঝতে পারবে, তুমি তো এই বিষয়ে ধারণা রাখো তাই না?